2012 6 মার্চ ওনার সাথে আমার লাস্ট কথা হয় সন্ধ্যায়, ঠিক মাগরিবের সময়। আমি নামাজে ছিলাম, ইন দ্যাট টাইম উনি কল দিয়েছেন। কল দেওয়ার পর আমি তাড়াতাড়ি সালাম ফিরে কলটা রিসিভ করছিলাম। তো রিসিভ করার পর দুটা কথা জিজ্ঞেস করলো যে বাবুরা কোথায়, ছোটো বাবু কোথায়, বড় বাবু কোথায়। বললাম যে দুজনেই ঘুমাচ্ছে। তো উনি বলতেছে মাগরিবের টাইমে। আমি যে হ্যাঁ ঘুমাচ্ছে বাচ্চারা, তুমি কি আজকে আসবা? মানে শুধু এটা জিজ্ঞেস করা যাচ্ছে। ঠিক আছে, আমি নামাজটা সেরে তোমাকে কল দিচ্ছি। ঠিক ওই অতটুকুই ওনার সাথে আমার কথা হয়েছে, জাস্ট 6 সেকেন্ডের মতো, 6 কি 30 সেকেন্ড, ঠিক এতটুকুই। ওনার সাথে আর আমি কোনো কথা জিজ্ঞেস করি নাই, কিন্তু উনি আমাকে আর কিছু বলে নাই বা মানে তবে তখন একটু কেমন যেন ওনাকে আনমাইন্ডফুল মনে হলো আমার। তা আমি বলতেছি কি কোনো সমস্যা, টিকিট করছো, আজকে তো চলে আসবা, জাস্ট এটা বলে আমি বলি যে নামাজ পড়ে আমি তোমাকে কল দিচ্ছি। এটা নামাজ পড়ে উঠে এই যে ওনার 2-3টা নাম্বার ছিল, সবগুলো নাম্বার বন্ধ বন্ধ। তো আমি আবার মনে করলাম হয়তো বা মোবাইলের চার্জ শেষ, অথবা রাজনৈতিক কোনো বিষয়ে কারোর সাথে আলাপ করতেছে, এই ধরনের ভেবে আমরা যে এভাবে প্রায় ট্রাই করে যাচ্ছি, ঘন্টার পর ঘন্টা ট্রাই করে যাওয়ার পরে রাত 9টায়, আমি তো জানি যে উনি রাত 10টায় গাড়িতে উঠবেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি 10টায় যখন আবারও নক দিলাম, না বরাবরই এইভাবে বন্ধ পাচ্ছি। এমন করতে করতে সারা রাতটা আমার পার হয়ে গেছে। উনি আসতেছেন, আমার আরও যত কল রিসিভ করতেছেন না বা ফোন বন্ধ পাচ্ছি, ততই উনি টেনশনটা বেড়ে যাচ্ছে, দুশ্চিন্তা আসছে। কি ব্যাপার, উনি তো কখনো ফোন 1 সেকেন্ডের জন্য বন্ধ করেন না। এমন করতে করতে শীতের রাত ছিল, বাচ্চারা ঘুমাই গেছে, বাচ্চাদেরকে আমি তেমন একটা খাওয়াই নেই। ওরা উঠছে, উঠে পাপাকে আজকে আসবে বারবার বলতেছিল। তখন ছোট ছেলের বয়স তখন 3.5 কি 4.25, আর বড় ছেলে তখন 11-12। বড় ছেলে তখন মিড টার্ম পরীক্ষা ছিল। আম্মু পাপা আসবে না? আমি বললাম যে হ্যাঁ আসবে, তোমরা ঘুমিয়ে যাও খাবার খেয়ে। ওরা খেয়ে শুয়ে গেছে, বাট আমার রাস্তার উপরে, রাস্তার বাদে আমার বাসা। বারবার গেটের দিকে তাকাচ্ছিলাম কোনো একটা গাড়ি আসলে। ব্যালকনিতে কখন বসেছিলাম সে রাত 12টা থেকে, কখন যে সকাল হয়ে গেছে বলতেও পারি না। বারবার খুঁজতেছিলাম যে কোনো গাড়ি আসলে বা নিচে যদি দারোয়ান দরজা খুলে না দেয়, গেট খুলে না দেয়, সে কারণে ব্যালকনি থেকে নিচের দিকে তাকিয়েছিলাম। ওভাবে কেটে গেছে সকাল 9টা। বাচ্চাদেরকে পরীক্ষার হলে নিয়ে গেলাম, ছোট ছেলেকে ওর সাথে নিয়ে গেলাম, বাসায় আসলাম। না বিভিন্ন জায়গায় কল দিচ্ছে, ওনাকে পাচ্ছি না। মানে যতক্ষণ ওনার কলটা পাচ্ছি না বা কারোর সাথে যোগাযোগ হচ্ছে না, ততক্ষণ শুধু বারবার দুশ্চিন্তা মনের মধ্যে, যে কি ও কি উঠলো বা গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হলো না কিছু হলো, কোনো রকম কোনো নিউজই পাচ্ছি না। সাথে সাথে শ্বশুর বাড়িতে ফোন দিলাম, আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে কল দিলাম। সবাই বলতেছে দেখো আসবে, হয়তো বা কোনো কারণে ফোন বা চার্জ দিতে পারে নাই। ওই রাতটাও কেটে গেছে। ওইভাবে কাটার পর 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর সবাইকে আমি নক দিছি, কান্নাকাটি করতেছি, বাচ্চারাও কান্নাকাটি করতেছে। পরে আমি ওদেরকে তৃতীয় দিন হয়ে গেছে, আর পরীক্ষার হলে নিয়ে যাই নাই, বাচ্চাদেরকে পরীক্ষা দিতে নিয়ে যাই নাই। যত দেরি হচ্ছে তত দুশ্চিন্তা আমাকে চেপে বসছে। আত্মীয় স্বজন সবাইকে বলছি, পলিটিক্যাল সবাইকে, সালাউদ্দিন ভাইকে ফোন দিলাম। সালাউদ্দিন বলতে ওই ফটিকছড়ির নির্বাহী কমিটির সালাউদ্দিন আহমেদ, ওনাকে ফোন করে বললাম যে ভাইয়া চেয়ারম্যান সাহেব তো এরকম আসা নেই, বলে যে আসবে হয়তো। এরপরে নেক্সট আবার যখন ফোন দিলাম, উনি এই যে কলটা বন্ধ করে দিলেন, উনি আর আমার সাথে যোগাযোগ করেন নাই। এর মধ্যে মধ্যবর্তী একটা নির্বাচন হয়েছিল ফটিকছড়িতে, ওটা হলো যে ইউপি নির্বাচনে উনি মানে ওনাদের এই কুতুব চেয়ারম্যানের সাথে ওই কামাল চেয়ারম্যান, মানে নতুন, ওনার সাথে যখন নির্বাচন হয়, উনি কামাল চেয়ারম্যানের পক্ষে একটু কাজ করছিলেন। তখন ওনাকে খুব হুমকি টুমকি দিয়েছিল আর কি এলাকার ওই অপোজিট পার্টি। নির্বাচন শেষ হলো, কুতুব চেয়ারম্যানই আবার চেয়ারম্যান হলো। কুতুব চেয়ারম্যানকে বেশ কয়েকবার অবগত করলাম যে এরকম আমার হাজব্যান্ডকে পাওয়া যাচ্ছে না, বলতে আমরা কী করবো, উনি এটা বলবো। বলার পর অনেক পরে যাইয়া আবার আমি সাংবাদিকদেরকে যখন আবার নক দিলাম, শ্বশুর বাড়ির মানুষ সবাই যখন আমাকে দোষারোপ করতেছে, জনে জনে সবাইকে আমি ফোন দিয়েছি। প্রত্যেকটা মানুষ দুঃখ লাগেছে
দলের জন্য এত কিছু করছে, এলাকার জন্য উনি এত কিছু করছে। প্রত্যেকটা মানুষ একবার কল রিসিভ করে দ্বিতীয়বার আর কল ধরে নাই, এমন করে জনে জনে সবাইকে আমি ফোন দিছি। পরে এমন বিরক্ত হয়ে গেছি। ইন দ্য টাইম আমার বাবা যখন জানতে পারলো যে আমি আমার বাবার একটা মেয়ে, আমার বাবা যখন জানতে পারছে উনি আমার হাজবেন্ড এরকম ওনাকে পাওয়া যাচ্ছে না, আমার বাবার সাথে সাথে ব্রেন স্ট্রোক করছে। উনি ব্রেন হ্যামারেজ হয়ে উনি সাজেস্ট করবে আইসিইউতে ছিল আমার বাবা। তখন আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে চাপ দিচ্ছিল, বাচ্চারা বিরক্ত করতেছে, বাবার এই অবস্থা। আমার মা মারা গেছে আরো 18 বছর আগে, আমার বাবা মারা যাওয়ার আগে। তাহলে ফ্যামিলিতে আর কেউ নেই আমার বাবাকে দেখবে যে। ওই মুহূর্তে আমার কি ক্রিটিক্যাল সময়টা পার হয়েছে। আমার ছোট বাচ্চাকে দেখবে কে, বড় ছেলেটাকে দেখবে কে, আমি ওই মুহূর্তে কাউকে ভরসা করতে পারি নাই। আমি এদিকে বাবা, এদিকে হাজবেন্ড, এদিকে দুটো ছোট বাচ্চা। আমি জনে জনে দাঁড়ে দাঁড়ে সবার কাছে হেল্প চাইছি, কেউ আমাকে একটু হেল্প করে নেই। কত দিন গেছে আমার খাইয়ে না খাইয়ে, কিন্তু খাবার তো ছিল বাসায়, ছিল না যে না আমি যেটা দেরি করে খাবো সেই সময় পাই নাই। যে যেখানে বলছে এখানে আছে ওখানে আছে, আমি সব জায়গায় কিন্তু ওনার খোঁজের জন্য আমি দৌড়াইছি বাচ্চাদেরকে রেখে রেখে। তো আমার বাবা 2012 সালে যখন ভূমি শিকার হন, তিনি 6 মার্চ চলো চলো ঢাকায় চলো কর্মসূচি থেকে ফেরত আসছিলেন আর কি। তো তখন হচ্ছে আমাদেরকে জানালো যে উনি চট্টগ্রামের বাসায় ফিরে আসতেছে। বাট 8টার পর থেকে হচ্ছে যে ওনার ফোনটা আমরা বন্ধ পাচ্ছিলাম। জিডি করি, জিডি করার পরেই হচ্ছে আমরা একটা সংবাদ সম্মেলন করি। যে সংবাদ সম্মেলনে আমরা উল্লেখ করি যে আমার বাবা ঢাকায় চলো কর্মসূচিতে গিয়ে আসলে মিসিং হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে যে আমরা তখন অনেকের সাথে যোগাযোগ করেছি, কিন্তু আসলে আমাদেরকে তখন কেউ এভাবে সহযোগিতা করেনি। এবং আমার মা হচ্ছে তখন তৎকালীন ফটিকছড়ি আমাদের এলাকারই যিনি সভাপতি ছিল সালাউদ্দিন, ওনাকে ফোন করছে, উনি বিষয়টা এড়াই গেছে, অনেকে বিষয়টা এড়াই গেছে। তো বর্তমান প্রেক্ষিতে মানে এই সময়টাতে এসে হচ্ছে আমি বলবো যারা গুম আছে তাদের জন্য এই সরকার তাদের একটা মানে অন্তত লাশটা ফিরে না পেলেও হচ্ছে যে বেঁচে আছে কিনা মারা গেছে সেই জিনিসটা যেন আমরা জানতে পারি, সেই ব্যবস্থা করা হোক। আর এই গুম খুন রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদের জন্য অবশ্যই বিচারটা নিশ্চিত হয়।